কেমন ছিল আপনাদের প্রথমবার সমুদ্র দেখার অনুভূতি? কেমনই বা ছিল যখন প্রথমবার শুনেছিলেন সমুদ্রের গর্জন? আচ্ছা, সেটা কি আমাদের এই গল্পের মতোই কিছুটা? এটা কি তোমার প্রথম সমুদ্র দেখা? হ্যাঁ, সমুদ্র বলতে গেলেই এখন প্রথম দেখবো। এর আগে গঙ্গা নদী এইসব দেখেছি। তুমিও তো জীবনে প্রথমবার এই সমুদ্র দেখছো, তাই তাই তো? তোমার কিরকম লাগছে প্রথমবার সমুদ্র? খুব অ্যামেজিং লাগছে। কোনোদিন গেছিস সমুদ্রে? এই প্রথম যাচ্ছিস, তাই তো? হ্যাঁ, না মুখে বলো। যাচ্ছি। তিনটে প্রজন্ম, তিনজনের আলাদা বয়স, কিন্তু অনুভূতি একটাই। কখনো কখনো জীবনের সেরা মুহূর্তগুলো দেরিতে আসে, কিন্তু তাই বলে সেই মুহূর্তগুলো কম সুন্দর নয়। আজকের গল্পটা তিন প্রজন্মের একসাথে সমুদ্র দেখার গল্প। ভোরের আলো তখনও ঠিকমতো ফোটেনি, বয়স ওনার 60-এর কাছে। ইদানিং বেশি জোরে হাঁটতে পারেন না, রাতে ঘুমও হয় না ঠিক করে, কিন্তু তবুও সেদিন ভোরে উঠতে দেরি হয়নি তার, কারণ আজ তিনি যাচ্ছেন সমুদ্র দেখতে প্রথমবার। হ্যাঁ, গত 60 বছরে তিনি একবারও সমুদ্র দেখেননি, আর সেই কারণেই আজকের গল্প। ট্রেন ছাড়ল, শোনা যাচ্ছে হাওড়া স্টেশনের সেই চেনা গোলমাল। ভিড়, হকারের ডাক, এই সমস্ত কিছুকে পিছনে ফেলে আমাদের ট্রেন এগিয়ে চলেছে দীঘার উদ্দেশ্যে। এখন জানালার বাইরে তাকালেই দেখা যাবে সবুজ মাঠ, ছোট্ট ছোট্ট গ্রাম, খেজুর গাছ ও মাঝে মাঝে ছোট্ট ছোট্ট নদী। বাংলার এই চেহারাটা কিন্তু আলাদাই সুন্দর। হাওড়া থেকে দীঘার দূরত্ব মাত্র 187 কিলোমিটার। ট্রেনে সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টা, কিন্তু বিশ্বাস করুন, এই যাত্রাটা আনন্দের একটা বড় অংশ। প্রজন্মের পর প্রজন্ম বাঙালি ও অবাঙালি পরিবারেরা দীঘায় আসছে। কেউ আসছে হানিমুনে, কেউ আসছে পারিবারিক ছুটিতে, আবার কেউ বা আসছে বন্ধুদের সাথে ছুটি কাটাতে। আর আমরা চলেছি এই তিন প্রজন্মের সাথে, যাদের জীবনে সমুদ্র দেখা এখনো বাকি আছে। ট্রেন এগিয়ে চলেছে, আর আমি ভাবছি যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটার নিজেরও কত গল্প আছে। দীঘা নামটা শুনলেই মনে আসে নোনা হাওয়া, ঢেউয়ের গর্জন, ভেজা বালি। কিন্তু এই ছোট্ট শহরের ইতিহাস অনেক পুরনো, অনেক অজানা। শুনলে অবাক হবেন, দীঘার আসল নাম ছিল বীরকুল। হ্যাঁ, দীঘা নয়, বীরকুল। এই জায়গাটা 18 শতকের শেষ দিকে ব্রিটিশদের নজরে পড়ে, যখন ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার গভর্নর। এবং সেই ওয়ারেন হেস্টিংস একবার তার স্ত্রীকে চিঠিতে লিখেছিলেন এই জায়গার কথা। সেই চিঠিতে তিনি দীঘাকে বলেছিলেন ব্রাইটন অফ ইস্ট, মানে প্রাচ্যের ব্রাইটন। ইংল্যান্ডের ব্রাইটন তখন ছিল সবচেয়ে বিখ্যাত সমুদ্র সৈকত, সেই তুলনা দিয়েছিলেন তিনি। ভাবুন একবার, আজ থেকে 250 বছর আগে একজন ব্রিটিশ গভর্নর এই বাংলার সমুদ্রকে সেরা বলে স্বীকার করেছিলেন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। 1923 সালে জন ফ্র্যাঙ্ক স্নেইথ নামের একজন ইংরেজ ব্যবসায়ী এখানে এসে থাকতে শুরু করেন। তার লেখালেখির মাধ্যমে দীঘার সৌন্দর্য ধীরে ধীরে সারা দুনিয়ার কাছে পরিচিত হয়, এবং স্বাধীনতার পর তিনি পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়কে অনুরোধ করেন দীঘাকে একটি পূর্ণাঙ্গ সমুদ্র সৈকত হিসাবে গড়ে তুলতে। আর তারপর থেকেই শুরু হয় আসল যাত্রা। এই দীঘার সমুদ্র সৈকত কতটা বড় জানেন? সৈকতটি 7 কিলোমিটার দীর্ঘ, আর বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে সমুদ্রের জল প্রায় 1 মাইল পর্যন্ত অগভীর ও শান্ত, যা সাঁতার বা জলে নামার জন্য অত্যন্ত নিরাপদ।
তো এসে গেছি আমাদের প্রথম হল্ট উলুবেড়িয়া। ট্রেনটা আজকে একটু লেট ছিল, যে কারণে আমাদের একটু দেরি হচ্ছে জার্নিটা। তবে আশা করছি আমরা 1টার মধ্যে পৌঁছে যাব। ট্রেনটা আসলে ছিল সকালবেলা 6:45-এ, তা আপনাদেরকে আগেই বলেছি। বাট ট্রেনটা আমাদেরকে রাত্রিবেলা 12:30 মেসেজ আছে যে ট্রেনটা ছাড়বে সকালবেলা 9:30। তো আমরা সেইভাবে এসেছি। তো যথাক্রমে আমরা একটু লেটেই চলছি আজকে। আশা করি আমরা 1-1:30টার মধ্যে পৌঁছে যেতে পারবো। যারা আমাদের প্রথম পর্বটা দেখেছেন তারা জানেন যে আমরা দীঘার পথে চলছি, বাট তাদেরকে বলা হয়নি যে আমরা কোন ট্রেনে যাচ্ছি। আমরা যাচ্ছি হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস 12587। তো বহু বছর আগে যখন গেছিলাম দীঘাতে এই ট্রেনেই, তখনও যেরকম ট্রেনের অবস্থা ছিল এখনও আছে সেই রকম আছে, কিছু পরিবর্তন হয়নি। সেই একই পুরনো রেক, স্টিং স্মেল, মানে এত বছর হয়ে যায় যে সব কিছু উন্নতি হচ্ছে, কিন্তু ট্রেনের এখন হচ্ছে এইটা সেই অবস্থা। তোমার বাড়ির লোকরা সবাই উঠতে পেরেছে? হ্যাঁ, সবাই উঠেছে, সবাইকে দেখতে পেয়েছি ফাইনালি। আজকে কি হয়েছে, যেহেতু ট্রেন লেট, তো সে কারণে অর্ধেক প্যাসেঞ্জার টিকিট ক্যান্সেল করে দিয়েছে, তাই তো? মোটামুটি ট্রেন ফাঁকাই আজকে। তা আমরা কোথায় বসে আছি? আমাদের সিটে? এই হচ্ছে, মানে যে যেখানে পাচ্ছে ফাঁকা আছে সে সেখানে বসে পড়ছে, সুন্দরভাবে যাচ্ছে, সুন্দরভাবে জার্নি চলছে। দীঘা যাওয়ার জন্য সবথেকে ভালো ট্রেন এটাই, হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস। এটা প্রতিদিন সকাল 6:45-এ ছাড়ে হাওড়া স্টেশন থেকে, এবং আপনাকে মোটামুটি 10-15-এর মধ্যে এটা দীঘাতে পৌঁছে দেয়। তো যে কারণে এটা খুবই কনভিনিয়েন্ট, এবং ভাড়া মাত্র 110 টাকা যদি আপনি রিজার্ভ করে আসেন। বাট আমি আপনাদেরকে বলবো, যদি হয়, পসিবল হয়, অবশ্যই আপনি এসি বুক করুন। কারণ এই সেকেন্ড সিটিংয়ের সমস্যাটা হচ্ছে যে এখানে যখনই ট্রেন দাঁড়িয়ে যায় তো টয়লেট থেকে প্রচণ্ড গন্ধ, যা হয় ইউজুয়ালি ইন্ডিয়ান ট্রেনের। তো এই সমস্যাটা যদি আপনাদের খুব একটা বদার না করে, দেন আপনারা 110 টাকায় আসতে পারেন। বাট যদি মনে হয় যে না একটু কমফোর্টেবলি আসবেন, তো আমি বলবো যে প্লিজ আপনার এসি চেয়ার কারে বুক করে আসুন, তাতে জার্নিটা অনেক কমফোর্টেবল হবে। তো এখন বাজে 11:50, আর আমরা এসে পৌঁছালাম তমলুকে। তো এখনও পরবর্তী আরও 2টো স্টেশন বাকি আছে। হোপফুলি আমরা 1:30টার মধ্যে পৌঁছে যাব। ব্রেড অমলেট, পাস্তা, চাউমিন, ব্রেড অমলেট, ব্রেড অমলেট। তো কিরকম লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। তো এই হচ্ছে দীঘার গল্প, যে একসাথে 2টো জেনারেশন, এটা নাতনি, এটা হচ্ছে তার দাদু। তো তারা দুজনে প্রথমবার সমুদ্র দেখতে যাচ্ছে একই সাথে। তো দীঘা পৌঁছাতে তো এখন অনেকটাই সময় বাকি। তো চলুন আপনাকে এই দীঘার ব্যাপারে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট দিই। দীঘা সৈকতের পাশ দিয়ে সারি সারি কেয়া গাছ লাগানো আছে, কিন্তু আশ্চর্যের বিষয় একটাও নারকেল গাছ নেই। সমুদ্রের ধারে নারকেল গাছ না থাকাটা বেশ অস্বাভাবিক, তাই না? কিন্তু কেয়া গাছের সারি দীঘার আলাদা পরিচয়। আর সবচেয়ে অবিশ্বাস্য তত্ত্বটা বলি শেষে। দীঘায় একই জায়গা থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। ভারতের খুব কম সমুদ্র সৈকতেই এটা সম্ভব। ভোরবেলা পূবের আকাশ যেমন লাল হয়, সন্ধ্যায় পশ্চিমের জল হয় সোনালি, একই বালিতে দাঁড়িয়ে। তো বুঝুন, আমরা শুধু একটা বিচে যাচ্ছি না, যাচ্ছি ইতিহাসের কাছে, প্রকৃতির কাছে। তো আমরা এবারে রামনগরে ঢুকছি। তো বেসিক্যালি যারা মন্দারমণি যায়, বেরিয়ে এখান থেকে টোটো, অটো আপনারা পেয়ে যাবেন, এবং সেখান থেকে আপনারা মন্দারমণি আরামসে চলে যেতে পারবেন। তো ইউজুয়ালি শেয়ারে যারা যান 400 থেকে 500 টাকা নেয় গাড়িতে, এবং আপনি যদি শেয়ারে না যেতে চাইছেন, আপনি রিজার্ভ গাড়ি করে যেতে পারেন, সেক্ষেত্রে 1,500 থেকে 2,000 টাকা এটা নিয়ে থাকে।
তো ফাইনালি আমরা দীঘা স্টেশনে এসে পৌঁছে গেছি। এবারে এখান থেকে আমাদের টোটো ধরতে হবে। তো এখন 1:30 বাজে, আমরা ফাইনালি পৌঁছে গেছি দীঘা স্টেশনে। অনেকটাই লেট, এবারে যাই, এগোতে থাকি। ভিড় প্রচণ্ড। ভাবলাম যে বৃহস্পতি শুক্রবার হয়তো একটু ফাঁকা হবে, বাট দীঘা তো দীঘাই, দেখা যাক। নামলেই যেটা সবথেকে আপনাদের দেখে ভালো লাগবে সেটা দেখাই আপনাদের। তো এই যে প্ল্যাটফর্ম, এই স্টেশন, আর জাস্ট একটু ডান দিকে দেখলেই দেখা যাবে মন্দির। তো আমরা মন্দির যাব পরের দিনে, এবং গেলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। এবং এই হচ্ছে এক্সিট গেট, দেখতেই পাচ্ছেন বেশ ভালোই ভিড় হয়েছে এবং বেশ ঝাঁচকচক করার চেষ্টা করছে। এখনও ধুলোবালি বোধহয় কাজকর্ম চলছে, বেশ দারুণ। এই স্টেশন থেকে জাস্ট এই বেরালে এখানে আপনারা টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন। তো নিউ দীঘাতে এখান থেকে টোটো আপনি পেয়ে যাবেন 10 টাকা করে ভাড়া, এবং এরাই আপনাদেরকে হোটেল ফোটেল সব ঘুরিয়ে দেখিয়ে দেবে, যেটা পছন্দ হবে দেখে নেবেন। তো আমরা টোটো নিয়েছি এবং ওই টোটো একটা এসছে। তো এই যে এই টোটো করে এখন আমরা যাব। তো এখানে রিমোট ট্যারিফ প্রচুর বেশি, যেভাবে আমরা এক্সপেক্ট করেছিলাম তার থেকে ওভার বাজেট হয়ে যাচ্ছে, 3 ফিন বাজেট বলছে। আর ইউজুয়ালি উইকডেজে এতটা ভাড়া থাকে না, এখন মন্দির টন্দির হয়েছে তো বোধহয় ভাড়াটা বেড়েছে, তাই না? আগে কি এতটা ভাড়া ছিল? না, আগে রেট হাই থাকতো, মন্দির হওয়ার পর লোক যখন ভিড় হয়ে গেছিল তখন হ্যাঁ। রুমের রেট একটু হাই ছিল। হাই। সরকার থেকে রুমের টেরিফ দিয়ে দেওয়া হয়েছে, যার যেমন রুমের ক্যাটাগরি ওই রেট। ওর বেশি করতে টেরিফ থেকে একটু কম নিচ্ছে আচ্ছা ওরা, টেরিফ থেকে একটু প্রত্যেক হোটেলের দেওয়ালে চার্টবোর্ড দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, মানে এটা কি ফিক্স করে দিয়েছে গভর্নমেন্ট থেকে যে এর বেশি? ছিল, এখন আরো কম নিচ্ছে টেরিফ থেকে। আচ্ছা আচ্ছা, যা দিয়েছে তার দিয়ে কমই নিচ্ছে। এখানে আপনি 300 টাকা থেকে ঘর পেয়ে যাবেন। 300 টাকার রুমও রয়েছে? 300 টাকা থেকে আপনি 5000 টাকা পর্যন্ত রুম পাবেন। আচ্ছা, নাইস। তো যেটা বলছেন দীঘা মানে একদম কম খরচে ঘোরা যায়, মানে এখানে 300 টাকার রুমও আছে, 3000ও আছে, 5000এর রুম আছে। আপনাদের যেরকম বাজেট সেই অনুযায়ী আপনার রুম নেই, নিশ্চয়ই এখানে এসে ঘুরে যেতে পারেন। তো এই রুম বেশ ছিমছাম সুন্দর, একটা টিভি আছে, এসি রয়েছে, একটা ছোট্ট ওয়ার্ডরোব রয়েছে, জামা কাপড় চাইলেই আপনারা রাখতে পারবেন। আর একটা ছোট্ট মিরর আছে ড্রেসিং টেবিলের সামনে। আচ্ছা, আপনাদের বাথরুমটাও দেখিয়ে দিই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ব্যালকনিটা দেখি। তো এই ব্যালকনি থেকে বেরালে এই সুন্দর আপনারা দেখতে পাবেন সমুদ্র। জানি না কতটা পরিষ্কার দেখতে পাচ্ছেন, বাট চোখে তো একদম সুন্দরই দেখা যাচ্ছে। এই জুম করলে মোটামুটি এখান থেকে আপনারা সমুদ্র দেখতে পাবেন। নিচে মার্কেট আছে, বিচের ধারে ঘুরে বাঁচতে পারবেন। এই সবে এসে পৌঁছালাম, জাস্ট হোটেলে চেক ইন হলো, দেখতেই পেলেন আপনারা। তো আসতে না আসতেই বইয়ের এটা ওটা সেটা কেনা রয়ে গেছে। এই যে ডিটারজেন্ট কি পাউডার, দুটো নিই। আর এখন যা রোদের তেজ, অ্যাকচুয়ালি রোদ নেই, পুরো মেঘলা হয়ে আছে আর প্রচণ্ড হিউমিড, প্রচণ্ড। তো ভাবছি এখন আমরা লাঞ্চটা কোনো ক্রমে করে একটু রেস্ট ফেস্ট নিয়ে বিকেলবেলায় বেরাবো। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, ভাইবটা খুব সুন্দর, ফাঁকা ফাঁকা। দেখাই আপনাদেরকে একটু। তো এই রাস্তা, ডান দিকে আছে আপনার বিচ, আর এই বাঁদিকে আমাদের হোটেল। মানে আপনারা
যদি আসেন যে এরকম হোটেল পাবেন না ওরকম কোনো ব্যাপার নেই, প্রচুর হোটেল রয়েছে এবং সবার সাধ্যের মধ্যেই আছে। যার যেরকম বাজেট সে সেরকম অবশ্যই হোটেল নিতে পারে, কোনো সমস্যা হবে না। তো ফাইনালি স্নান দান করে আমরা রেডি হয়ে গেছি। এবার আমরা যাই লাঞ্চে, দেখি কি আছে। অলরেডি এখন বাজে 3:30 বেজে গেছে। দেখি, ভালো করে লক করো, চাবিটা নাও। দেখি দেখে নাও, হয়েছে, ডান, চলো। তো এই লবিটা ছোট্ট একটা ক্যাপসুল লিফট রয়েছে। এই আলু পোস্ত, এই ডাল, আর আমরা নিয়েছি ছোট আলু ভাজা, মাছের আপনার ভাজা, মোটামুটি খাবারের যেরকম কোয়ালিটি ঠিকই আছে, বেশ ডিসেন্ট। লাঞ্চ করা হয়ে গেছে, একটু বাইরে বেরালাম, তো আপনাদেরকে একটু পরিবেশটা দেখাই। সূর্য অস্ত যাবে, খুব সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে চারিদিকে। দুপুরবেলা যে কড়া রোদটা ছিল সেটা এখন আর নেই, এখন মোটামুটি খুবই একটা মনোরম পরিবেশ। এবং একটু যাচ্ছি আমরা বিচের দিকে, একটু দেখে আসি, হেঁটে আসি কীরকম লাগে। চলুন ঘুরে আসি। তো আশেপাশে প্রচুর ডাবের দোকান আছে এখান থেকে ঢুকতে। এখানে একটা ছোট্ট টাওয়ার আছে, আই গেস ওয়াচ টাওয়ার রয়েছে, লাইফ গার্ড যারা তারা দেখে। আর এই ডান দিকে আপনার মিত্র ক্যাফে এবং এই বিচ। যারা ওল্ড দীঘায় এসেছেন তারা জানেন একটু ভিড় থাকে ওই জায়গাটাতে, বিচের ধারে দোকানপাট প্রচুর। বাট এই নিউ দীঘাতে বেশ ফাঁকা, বেশ জানি না হয়তো আজকে উইকেন্ড না বলে অতটাও ভিড় নেই, বাট বেশ ভালো, সুন্দর, ভালো লাগবে আপনাদের। তো না, আসলে ভালোই ভিড় রয়েছে এবং জল তো খুব সুন্দর লাগছে দেখতে, বেশ নীলচে মতো। দেখুন, তো তুমিও তো জীবনে প্রথমবার এই সমুদ্র দেখছো, তাই তো? তোমার কিরকম লাগছে প্রথমবার সমুদ্র? খুব অ্যামেজিং লাগছে। আমি মানে কখনো কল্পনাই করতে পারিনি যে আমি এতটা আসবো। তার মানে এই একটা গল্পের মধ্যে, এই একখানা গল্পের মধ্যে 3 জন ক্যারেক্টার যারা জীবনে প্রথমবার সমুদ্র দেখছে। ইভেন আমি গল্পের শুরুতে যখন পড়েছিলাম যে হয়তো পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষেরই তাদের জীবনে প্রথম সমুদ্র এসে দেখা এই দীঘা। তো ব্যাপারটা একদমই কাকতালীয় যে এই ভিডিওতে 3 জনই প্রথমবার তারা সমুদ্রে এসে প্রথমবার দেখছে। এই চলে যাচ্ছে বোট, এখানে টুকিটাকি ওয়াটার স্পোর্টসও অ্যাক্টিভিটিও প্রচণ্ড হয়। এখন যেহেতু সন্ধে নেমে এসেছে, আমরা কালকে বিকেলবেলা আবার আসবো, এসে তখন ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিতে কিছু করব। বিকজ আজকে আমরা অনেক লেটে এসেছি, আপনাদেরকে প্রথমেই বলেছিলাম, যে কারণে আমরা এগুলো করতে পারিনি। আপাতত বিচে একটু সুন্দরভাবে আমরা একটু পরিবেশটাকে উপভোগ করে দেন আমরা কালকে এসে এই ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি সব কিছুই করবো।
আপাতত এই যে পাথরগুলো আছে না, এখান থেকে একটু সাবধানেই চলাফেরা করবেন, নয়তো পড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো চলুন যাই, আর একটু এনার্জি দিয়ে আজকে দিনটা ঘুরি। আমরা আজকে আছি, কাল আছি, পরশু দিন সকালবেলা আবার আমাদের ট্রেন। পরশু দিনের সকালবেলা তাম্রলিপ্ত এক্সপ্রেসই ধরবো, যেটা হাওড়া টু দীঘা এবং দীঘা টু হাওড়া একই ট্রেন। তো 10টা 5-এর ট্রেন আছে। তো আপাতত সেই সব ভুলে যাই, ভুলে গিয়ে দেখি, চলুন আমরা ঘুরে বেড়াই। এবং অবশ্যই জানাবেন যে আপনার এই ভিডিওটা কীরকম লাগছে আমাদের সাথে এই দীঘা ভ্রমণের গল্পে। সবার বাড়ি ফেরার সময় হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, সব চলছে বাড়ির দিকে। বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টস রয়েছে বাচ্চাদেরকে, এখানে আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে এই গাড়ি চড়াতে পারেন। বেশ সুন্দরই লাগছে। এছাড়াও রয়েছে এই রাইড, সেটাও করতে পারেন। সন্ধ্যেবেলায় সমুদ্রের ব্যাপারটাই আলাদা, শান্ত নিরিবিলি পরিবেশ, এই সমুদ্রের আওয়াজ, এই ছোটোবেলার কত কিছু মনে করিয়ে দেওয়া, বেশ ভালোই লাগছে। তো দুপুরবেলা আমরা, দুপুর না অ্যাকচুয়ালি তখন তো 4টে বেজে গেছিলো। তো লাঞ্চ ফাঞ্চ করে যখন হেঁটে এলাম, হেঁটে এসে প্রচণ্ড টায়ার্ড লাগছিলো, তো আমরা সবাই শুয়ে পড়েছিলাম এবং এবার ঘুম থেকে উঠলাম। এবার বিকেলবেলা একটু যাচ্ছি মার্কেটে, চলুন আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে আসি। সন্ধ্যেবেলা এসে গেছি মার্কেটে, বেশ খুব সুন্দর ভাইব, হালকা হালকা হাওয়া দিচ্ছে ফুরফুরে, আর ওয়েদারটাও বেশ মনোরমই রয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই এখানকার আশেপাশের সমস্ত দোকানপাটগুলো। তো এই দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম ব্যাগের দোকান, প্রচুর দোকান মানে ওই সকালবেলা আপনাদের দেখেছিলাম, ওই যে জানি না কতটা দেখতে পাচ্ছেন, এই যে সোজা এই দিকটাতে ওই সেই মিত্র ক্যাফের পয়েন্টটা, আর তার ঠিক অপোজিটে এই মার্কেটের রাস্তাটা, এখান থেকে আমরা এসেছি। তো বিভিন্ন রকম যা দীঘায় ইউজুয়ালি থাকে, বিভিন্ন রকম শাঁখের গয়না, পুঁতির হার, মালা, এই একটা সোডা দোকান, সোডা শপ, দেন কাজুর দোকান, এই খাজা বিক্রি হচ্ছে। আমি খুবই একটা মিষ্টিপ্রিয় নয়, তবে আপনারা যদি আসেন অবশ্যই ট্রাই করতে পারেন। সব রকম কাবাবও রয়েছে। হ্যাঁ, তন্দুর মশলা আছে, বাটার আছে, মালাই আছে। এগুলো 100, 110, 120, আর কাবাব যেটা নেবেন কাটি 50। আর বটা 350 আছে, ডানা একটা 40, তিনটা 100 আছে। তো দেখলেন আপনারা, মোটামুটি খুবই যা হয় দীঘায়, মাছ ভাজা, বিভিন্ন রকমের মাছ ভাজা, কাবাব সব কিছুই বিক্রি হচ্ছে।
ছোট একটা চায়ের শপ, খুব সুন্দর। ভারের ডিজাইনগুলো দেখতে পারেন। এটা কি মাটির ভার? বাহ, দেখুন দেখুন বেশ সুন্দর একটা ডিজাইন। আমার মনে হয় এটা ছাঁচে করা। তো দেখতেই পাচ্ছেন অনেক রকম দোকান রয়েছে এখানে, এরকম ছোট ছোট সাজানো দোকান, ফ্রেম, কি রিং পাবেন, বিভিন্ন রকম কি রিং রয়েছে, ফটো ফ্রেম রয়েছে। এখানে লাইভ গ্রিলিং হচ্ছে। নাইস। তো লাইভ গ্রিলিং হচ্ছে, এখানে আপনি যেটা দেখবেন সেই অনুযায়ী আপনাকে তাকে সেকে করে দেবে। তো এইরকম বিভিন্ন ধরনের মাছ আপনারা পেয়ে যাবেন। মাছ আছে, মাংস আছে, এবং এখানে লাইভ গ্রিলও চলছে। আপনারা বললে এখানে সেটা গ্রিল করে আপনাকে দেবে, এবং আপনি যদি গ্রিল না খেতে চান এরা ফ্রাই করেও দিয়ে থাকে। তো প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে। তো মার্চ মাসের রেন্ট, গরম, দুপুরবেলা বেশ বাজে গরম ছিল, ভালো লাগছিল, কিন্তু এখন এই সন্ধ্যেবেলা এসে ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। দেখুন একটা আলোর বিন্দু দেখা যাচ্ছে, ওইগুলো বেসিক্যালি কিছুই না, ওটা হচ্ছে যারা মাছ ধরে, জেলে আছে, তারা এই সন্ধ্যেবেলা অন্ধকার হয়ে গেলেই তারা মোটামুটি ওইখানে এবার জাল ফেলা শুরু করে দেয়। এখন বাজে হচ্ছে আপনার এই 8টা বাজতে যায়। তো এখন থেকে ওরা জাল ফেলা শুরু করে দেবে, এবং সারা রাত জাল ফেলে সকালবেলায় ওরা মাছ ধরে ভোরবেলা, এবং মাছ ধরে তারপরে সেই মাছ, এবারে এটা আমরা নিউ দিঘায় আছি, সেই মাছটা এরা অন্য কোথাও বিক্রি করে। এবার কিছু কিছু ক্ষেত্রে তারা আবার ওই এখানে আছে শঙ্করপুর, যেটা মোহনা আমরা বলি, সেইখানে একটা মার্কেট আছে, এবং সেই মার্কেটে বেচে। শঙ্করপুরে ইউজুয়ালি শুধু যে ওয়েস্ট বেঙ্গলের মাছ বিক্রি হয় তা না, শঙ্করপুরে একটা মাছের হাব আছে, এবং সেইটা আপনার ধরুন শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ভুল হবে, সেখান থেকে মানে সেইখানে উড়িষ্যা থেকেও মাছ আসে, এবং সেখানে অন্ধ্রপ্রদেশ থেকে মাছ আসে। তো আমি যখন প্রথমবার দেখেছিলাম আমি ভাবলাম যে আচ্ছা, মানে উড়িষ্যা তো কাছে আসছে ঠিক আছে, বাট অন্ধ্রপ্রদেশ থেকেও এখানে মাছ আসে। মানে আমাদের বাঙালিরা মাছ খেতে এতটাই ভালোবাসে যে ওয়েস্ট বেঙ্গলে শুধু মাছের যা ওঠে তাদের সাপ্লাই করে, মানে সেই সাপ্লাইটা দিয়ে পেরে ওঠে না। তো যে কারণে আমাদের অন্যান্য স্টেট থেকেও মাছ ইম্পোর্ট করতে হয়। তো আমি তো ভালো ঘুরছি সাথে আপনাদেরকে নিয়ে, এবং আশা করি আপনারও ভালো লাগছে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানান আপনাদের কীরকম লাগছে এই সমুদ্রের পার। দীঘা তো অনেকে এসেছেন, বহুবার এসেছেন, আর যতবারই আমরা আসি কিছু না নতুন নতুন গল্প থেকেই যায়। আজকের গল্পটা একটু অন্যরকম, এই সন্ধেবেলা, খুব সুন্দর, খুব সুন্দর। দেখুন প্রথমবার সমুদ্রে আসা? হ্যাঁ, প্রথমবার সমুদ্র দেখলে? প্রথমবার দেখলাম, দীঘা প্রথমবার এসেছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, ও খুব সুন্দর লাগছে। লাইফে যে এত ভালো ভালো জিনিস আছে দেখার মতন আমি কোনোদিন ভাবিনি। আজকে আসার পরে আমার পুরো মন থেকে নিয়ে, শরীর থেকে নিয়ে
সব কিছু আমার চেঞ্জ হয়ে গেছে, মানে আমার এত খুশিতে মন ভর্তি, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। কত করে দাদা? কতক্ষণ চালান? দাঁড়াও। চল। এখানে 100 টাকা করে নিচ্ছে, বেশ ভালো। আপনাদের যদি বাচ্চারা নেন অবশ্যই এটাকে করিয়ে দেখাতে পারেন, বেশ তারা আনন্দই পাবে। মজাদার বিষয় আছে, এই নিষ্পাপ বাচ্চাগুলো জানেন যে তারা চালাচ্ছে না, তারা ভাবছে তারাই চালাচ্ছে। কথা নিকিতা সিমি শুক্লা তোমার কতগুলো বন্ধু? অনেকগুলো, দুটো ছেলে আছে, ও আচ্ছা, দুটো ছেলে আর শুনছো কি কি বলছে? শুনছো? হ্যাঁ শুনছি তো, কিছু বলছো না কেন? বলবো আমি ঠিক বুঝতে পারলাম না, বলতে পারলাম হ্যাঁ। এবারে বুঝতে পারছে, বলবো তো। আজকে আমাদের পাওয়া যাচ্ছে রোল, চাউমিন, মোমো, মোগলাই, হাদুই, তন্দুরি, বাটার নান, চিকেন, তন্দুরি চিকেন, টিকা চিকেন ভর্তা, ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিরিয়ানি ভাত, আলি কাবাব, রেসি কাবাব, সাইবনি, মোটোবনি, চিলি বনি সব আছে। যেটা খাবেন সেটা পাবেন আপ্যায়নে। না, সেদিন রাতে আমরা অত কিছু খাইনি। রাতে আমাদের হোটেলের ইনহাউস রেস্টুরেন্ট থেকেই চাইনিজ অর্ডার করেছিলাম, যেটা খেতে ছিল মোটামুটি। রাতে তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন ছিল আমাদের জগন্নাথ ধাম দেখার পালা, এবং সাথে দেখা ওল্ড দীঘা, উদয়পুর সি বিচ, আরও কত কিছু। এবং সেই সমস্ত গল্পই থাকবে আমাদের দীঘা ভ্রমণ কাহিনীর তৃতীয় পর্বে।